হ্যাঁ, 3 ঘরে নগদান বই নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। শোনা যায় স্যার, ভালো করে শোনা যায়, ক্লিয়ার। ইয়ে আসতেছে না, লেখা আসতেছে না? ইয়েস স্যার, আসতেছে। আচ্ছা, তিন ঘরে নগদান বই নিয়ে কোনো সমস্যা থাকলে একটু বলো, শুনি। যারা যুক্ত হইছো তারা বলো না কোনো সমস্যা আছে কিনা 3 ঘরে নগদান বই নিয়ে। না স্যার, প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি এমন বলা থাকে হাতে নগদ 10,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও, এই জাতীয় অঙ্কগুলা কিভাবে করবা? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার, আবার একটু রিপিট করেন। আজকে আওয়াজ এত কম হইতেছে কেন? আমার নাকি ভলিউম কমানো নাকি? যদি এরকম নেটওয়ার্ক থাকে যে হাতে সমস্যা। নগদ 10,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেয়া হলো, এই আমার সাউন্ডটা কমানো, এটা বাড়ানোর উপায় কি? এই পাইছি পাইছি পাইছি, বাড়ানোর উপায় পাইছি। শিট। হ্যাঁ, এখন শোনা যায় ঠিক স্যার মতো? অ্যানসারটা দিব? হ্যাঁ, একটা ছোট্ট অঙ্ক লেখো, লেখা করো। খাতা খুলো, একটা ইয়ে লেখো। রেকর্ড হচ্ছে কিনা দেখো তো একটু খেয়াল করে। ক্লাস রেকর্ড হ্যাঁ হচ্ছে? স্যার, হ্যাঁ স্যার, হচ্ছে হচ্ছে। আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক লিখো। যাদের খাতা কলম হাতের কাছে আছে তারা দ্রুত একটা ছোট্ট অঙ্ক লেখো। যারা যুক্ত আছেন খাতা খুলতেছেন তো? জি স্যার। আচ্ছা, লিখেন। হাতে নগদ উদ্বৃত্ত 20,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 10,000 টাকা। হাতে নগদ 20,000 টাকা। তারিখ দেন জানুয়ারি 1। স্যার ব্যাংক জমা যেতে কত দেখো? 10,000 টাকা। হাতে নগদ 20,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা। স্যার নেক্সট। 2 তারিখ লেখেন। পণ্য ক্রয়, তারিখ ধারাবাহিক ভাবে দিয়ে যাবেন যাতে এটা বারবার বলতে না হয়। হ্যাঁ, পণ্য ক্রয় নগদে 5,000 টাকা, চেকে 2,000 টাকা। পণ্য বিক্রয়, তারপরেরটা পণ্য বিক্রয় লিখতেছেন? আসো জি কেউ? স্যার। স্যার লিখতেছি। আওয়াজ দিও, তোমাদেরকে এতবার বলছি যে কথার সাথে কথা আওয়াজ বোঝা যায় না তো। পণ্য বিক্রয় নগদে 15,000 টাকা, চেকে 5,000 টাকা। হয়েছে? পণ্য বিক্রয় নগদ। জি স্যার। জি স্যার। এবার লেখো, ব্যাংকে জমা দেয়া হলো 5,000 টাকা। তারপর স্যার?
কারবারের জন্য আসবাবপত্র ক্রয়, কারবারের জন্য আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা, চেকে দেয়া হলো ১,০০০ টাকা। লিখছো? জি স্যার। স্যার জি চেকে স্যার দেওয়া হলো লিখছি। কত টাকা? ১,০০০ টাকা, ১,০০০ টাকা। তারপর লেখো কারবারের জন্য ব্যাংক হতে উত্তোলন, ৳২,০০০ টাকা। কারবারের জন্য ব্যাংক হতে উত্তোলন ২,০০০ টাকা। লিখছো? জি স্যার লিখছি। এবার লেখো হাতে নগদের অর্ধেক ব্যাংকে জমা দেয়া হলো, হাতে নগদের অর্ধেক ব্যাংকে জমা দেয়া হলো। জানুয়ারি 1 কি বলছিলেন? হাতে নগদে উদ্বৃত্ত 20,000 টাকা আর ব্যাংকে জমা কত? ১০,০০০ টাকা সম্ভবত বলছি। হচ্ছে, এইবার এটার সলিউশন করেন তো। কয়টা এন্ট্রি দিছি? কেউ একজন তৌফিক আছেন নাকি সাথে? তৌফিক? জি স্যার। হ্যাঁ, অঙ্কটা পড়েন তো শুরু থেকে শেষ পর্যন্ত, একটু তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়েন। স্যার মাত্রই ঢুকছি। তো নেটওয়ার্ক একটু সমস্যা রহিম রাজ, হচ্ছে। রহিম রাজ লিখতে পারছো পুরো অঙ্ক? ইয়েস স্যার। হ্যাঁ, অঙ্কটা একটু দ্রুত পড়ো, দ্রুত। আমরা জানুয়ারি 1 হুম, বলবো স্যার? বলো। হ্যাঁ, জান- কিংবা কেন? জানুয়ারি 1 হাতে নগদ উদ্বৃত্ত 20,000 টাকা, ব্যাংকে জমা 10,000 টাকা। হুম, জানুয়ারি 2 পণ্য ক্রয় নগদে 5,000 টাকা, চেকে 2,000 টাকা। হ্যাঁ, জানুয়ারি 3 পণ্য বিক্রয় নগদে 15,000 টাকা, চেকে 5,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, জানুয়ারি 4 ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। হুম, জানুয়ারি 5 আসবাবপত্র ক্রয় করা হলো নগদে 3,000 টাকা, চেকে 1,000 টাকা হুম, কারবারের জন্য। হুম, আর জানুয়ারি 6 হুম, কারবারের জন্য ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা। হুম। জানুয়ারি 7 হাতে নগদে অর্ধেক ব্যাংকে জমা হাতে দেওয়া নগদ হলো। অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হলো। হ্যাঁ, নাও এবার এটার সলিউশন করো। এই যে হাতে নগদের অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হলো, বা 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এই জিনিসগুলা শেখার জিনিস। হ্যাঁ, খুচরা নগদান আমরা আলোচনা শুরু করবো 5 মিনিটের মধ্যেই। 12 মিনিট হয়ে গেছে ক্লাস, একটু তাড়াতাড়ি করো। আরে দাঁড়াও না, জয়েন হলেই। জয়েন হইয়া বলতেছে জয়েন হয়ে লই, এটা কোনো কথা হইলো?
এটা কয় গড়া নগদান বই? 2 গড়া না 3 গড়া বলেন তো? 2 গড়া দুই স্যার। ঘোড়া দুই Yes, ঘোড়া sir. 2 গড়া 3 গড়া এত গড়া একসাথে বললে তো হবে না, এখানে কোনো বাট্টা নাই। হ্যাঁ, বলেন কারো শেষ হয়েছে কিনা? স্যার আর একটু সময় দেন স্যার। আচ্ছা ঠিক আছে, করেন। 5 মিনিট হয়েছে, লেখায় শেষ করছি, 5 মিনিট হয়েছে, করেন, অসুবিধা নেই। আর সময় দিলে তো আজকের কাজ আজকে হবে না।
আচ্ছা, এবার আর সময় দেওয়া যায় না। দেখেন এইটুকু অঙ্কের জন্য এতক্ষণ লাগার কথা না। প্রথম তো ডেবিট পাশে ব্যালেন্স বিডি 20,000 10,000, তারপরের এন্ট্রি ক্রেডিট পাশে ক্রয় হিসাব, নগদের ঘরে নগদের টাকা, ব্যাংকের ঘরে ব্যাংকের টাকা। তারপরের এন্ট্রি ডেবিট পাশে বিক্রয় হিসাব, নগদের ঘরে নগদের টাকা, ব্যাংকের ঘরে ব্যাংকের টাকা। তারপরের এন্ট্রি হলো ব্যাংকে জমা দেওয়ার কন্ট্রা এন্ট্রি, ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা, ব্যাংক হিসাব নাম দেওয়া, ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা, নগদান হিসাব। তারপরের এন্ট্রি সম্ভবত আসবাবপত্র ক্রয় অফিসের জন্য, নগদে চেকে, তাই ছিল না? জি স্যার। জি স্যার। তো ক্রেডিট পাশে আসবাবপত্র হিসাব, নগদের ঘরে 2,000 টাকা, সম্ভবত ব্যাংকের ঘরে 1,000 টাকা, তাই তো বলছিলাম। জি স্যার। জি স্যার। তারপরের এন্ট্রি ছিল কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, কত টাকা বলছিলাম? 2,000 স্যার টাকা। 2,000 টাকা। 2,000 টাকা। ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 2,000 নগদান হিসাব নাম দিয়ে, ডেবিট পাশে নগদের ঘরে 2,000 ব্যাংক হিসাব নাম দিয়ে, এই তো ছিল। জি আর স্যার। কোনো entry কি বাকি জি আছে? স্যার। না। না। আচ্ছা, তাহলে এবার ডেবিট পাশে নগদ যোগ করেন। ডেবিট পাশে নগদের প্রথম আছে 20,000, তারপরে বিক্রয় আছে সম্ভবত 15,000, তাই না? জি স্যার। 20 জি 15 35,000, তারপরে ব্যাংক থেকে উত্তোলন ছিল কয় হাজার? স্যার মোট 45,000। 2,000 স্যার 37,000 টাকা মোট। 35। মোট 37,000। আচ্ছা, আর ক্রেডিট পাশে বিয়োগ করা এন্ট্রি ক্রয় ছিল নগদে কত টাকা? 10,000 না 5,000? 5,000 স্যার। 5,000। 37 থেকে 5,000 গেলে 32,000। আর ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কত টাকা? 5,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হয়েছিল 5,000। তো 32 থেকে আরো ব্যাংক- 5 মাইনাস থাকে হলো 27,000। আর হলো আসবাবপত্র ক্রয় ছিল কত টাকা নগদের করে? স্যার আসবাবপত্র করা ছিল 3,000 টাকা। নগদের করে কত? নগদের করে স্যার 3,000। জি স্যার 3,000 টাকা। আচ্ছা, তাহলে 27 থেকে 3 গেলে থাকে 24,000। এই হয়েছে না বিয়োগফল? জি স্যার। এই 24,000-এর ও। অর্ধেক বলছে ব্যাংকে জমা দিতে, তাহলে ব্যালেন্স সিডি নামে বসবে 12,000, আর ব্যাংকে জমা দেওয়ার কন্ট্রা এন্ট্রি হবে 12,000। দেখেন বুঝছেন কিনা, না বুঝলে প্রশ্ন থাকলে করেন, উত্তর দিব একটু তাড়াতাড়ি। প্রশ্ন থাকলে একটু তাড়াতাড়ি করেন, উত্তর দিয়ে দিই। কারো কোনো প্রশ্ন নাই? যাক, তোমরা অত্যন্ত ভালো, সবাই গোল্ডেন পাইবা, প্রশ্ন নাই যেহেতু। ঠিক আছে, আজকে আমরা খুচরা নগদান বই নিয়ে কথা বলবো। এখানে মনিটরে যা দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখছেন। কয়টা খাত দেওয়া আছে বলেন তো খুচরা নগদের? স্যার 7টা। এই 7টা আমি রিশাফল করতেছি, আপনারা আবার লেখেন। এটা স্যারেরটা স্যারে লিখছে, এটাও ঠিক আছে, আমি নতুন করে লেখাচ্ছি, আপনারা একটু লেখেন। 1 নাম্বার মনিহারি ঠিক আছে। খুচরা নগদের খাত লিখে আন্ডারলাইন করেন। খুচরা নগদের খাত লিখে আন্ডারলাইন করেন। যার দরকার সে আমারে ফলো করেন। এক নাম্বার মনিহারি, 2 নাম্বার ডাকতা ঠিক আছে, 3 নাম্বার যাতায়াত এটাও ঠিক আছে। 4 নাম্বারটাকে পরিবহনের পরিবর্তে লেখেন কুলি ও বহন খরচ। 4 আবার নাম্বারটা একটু কি? বলেন তো। 4 নাম্বারটা কুলি ও বহন খরচ। কুলি ও বহন খরচ। লিখছেন? Yes, sir. স্যার এতবার স্যার। বলছি যে লেখা শেষ হলে একটু আওয়াজ দিও, আল্লাহ তোমাদের থেকে আমার হেফাজত করুক। 5 নাম্বার আপ্যায়ন ঠিক আছে। 6 নাম্বারে লেখেন ছাপা ও বাধাই। এখানে বিবিধ খরচ আছে, আপনি লেখেন ছাপা ও বাধাই। স্যার লিখছি। আর জি, 7 স্যার। নাম্বারে লেখেন বিবিধ খরচ। অন্যান্য খরচ নামে কোনো খরচ নাই, এটা যে স্যার লিখছে উনি ওনার মতো লিখছে। 6 নাম্বার কি বলছি বলেন? ছাপা ও ছাপা ও বাধাই। বাধাই। না, ছাপা ও বাধাই খরচ। আর 7 নম্বরে আইসা লেখো বিবিধ খরচ।
5 নাম্বারে কি বলছিলেন? বলছিলাম আপ্যায়ন সুইসাইড করো। আপ্যায়ন না স্যার, সুরাতুল আল্লাহ আমাকে যে জান্নাত তোমার দিবেন এত না। কথা শোনার সময় আমার নাই। লিখছো এই 7টা স্যার, 5 খাত নাম্বার হবে, এই 7টা 5 খাত নাম্বারটা হবে। স্যার। 5 নাম্বার নামে কোনো নাম্বার নাই। আচ্ছা, এবার বলেন না স্যার। ঘরের নমুনা দেখো, ঘরের নমুনা দেখে নাও। আর এইখানে খুচরা নগদান বইয়ের যে প্রকারভেদ দেখছে এটা ঠিকই আছে, এটা না মানলেও চলবে। আপনারা খুচরা নগদান বই মূলত 2টা লিখবেন, বহু করা আর অগ্রদত্ত। এইখানে সাধারণ খুচরা নগদান বই যেটা লিখছে ওটার দরকার নাই। বহু করা খুচরা নগদান বই বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, আর একটা হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। 2 ও 3 এই দুইটাই আমাদের দরকার। এমসিকিউতে আসলে আর তোমরা লেখো 3 প্রকার, কিন্তু আমাদের জন্য দরকার হলো 2 ও 3, অর্থাৎ আমরা 2 প্রকার শিখবো। সাধারণ খুচরা নগদান বই এটা কই থেকে কিভাবে লিখছে আমার জানা নাই। ঠিক আছে, এবার 1 নাম্বার অঙ্ক আমরা করাচ্ছি। 1 নাম্বার অঙ্ক যাদের দরকার মনিটরে মনোযোগ দাও, আমি বুঝাবো, তারপরে তোমরা অঙ্কর সাথে সমাধানের সাথে মিলাই নিবে। আগে বুঝো তারপরে মিলাই নিও। দেখো, সাধারণ খুচরা নগদান বই বা বহু করা খুচরা নগদান বইয়ের সাথে অগ্রদত্ত নিয়মের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতিতে খরচের জন্য যে টাকাটা দেয়া হয় সেই টাকা থেকে খরচটা বাদ দিলে ব্যালেন্স সিডি হয়ে যায়, অঙ্ক শেষ। কি বলছি রহিমরাজ বলেন তো? এত হিম্মত নাই, বুঝছি আমি। খরচের জন্য দেখেন তো এখানে প্রারম্ভিক নগদ তহবিল কত আছে বলেন তো? 50 টাকা স্যার। 50 টাকা। আর খুচরা খরচের জন্য দেওয়া হয়েছে 200। তাহলে মোট জমা হইলো কত খুচরা খরচের জন্য? 250 টাকা। আগের থেকে ছিল 50 টাকা, আর খুচরা খরচের জন্য নতুন করে পাওয়া গেছে 200 টাকা। মোট জমা আছে 250 টাকা। এই 250 টাকা থেকে কাগজ থেকে 2 তারিখ থেকে শুরু করে 30 তারিখ বৈদ্যুতিক বাল্ব ক্রয় পর্যন্ত যে টাকাগুলো আছে, এই খরচগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাই ব্যালেন্স সিডি। এটাকেই সাধারণ বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই বলে। অর্থাৎ খরচের জন্য যা পাইছো তার থেকে খরচগুলো বাদ দেওয়ার পরে ব্যালেন্স সিডি বের করবো, এটাকে বিশ্লেষণাত্মক বা সাধারণ খুচরা নগদান বই বলে। আর অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বইটা একটু ব্যতিক্রম। এটাকে অগ্রিম খুচরা নগদান বইও বলা যাইতে পারে। আছে এখানে ইয়াতে দেওয়া আছে। সেটা হচ্ছে তোমাকে যে পরিমাণ টাকা শুরুতে দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে এই অঙ্কে বলেন তো খরচের জন্য? 250 প্রারম্ভিক সহ 250। ঠিক আছে, এর থেকে যা খরচ করছো খরচের সমপরিমাণ টাকা পরবর্তী মাসের শুরুতে আবার নগদে নিয়ে আসবা। খরচের সমপরিমাণ টাকা পরবর্তী মাসের শুরুতে আবার নিয়ে আসবা নগদান নাম দিয়া। তাইলে কি হবে? প্রারম্ভিক উদ্বৃত্ত প্রত্যেক মাসে এক সমান থাকবে। এটাকে বলা হয় অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই। কেউ যদি এই কথাটা বুঝে থাকেন তাহলে সে রিপিট করেন, আমি বুঝবো যে হ্যাঁ আপনার বুঝে আসছে কথাটা। স্যার, মাসের শুরুতে যে পরিমাণ নগদ তহবিল থাকবে মাসের শেষে ওই পরিমাণ নগদ তহবিলে নিয়ে আসতে হবে, তাহলে প্রত্যেক মাসে সমপরিমাণ এটাকে নগদ বলা তহবিল। হবে অগ্রদত্ত। দেখেন এই যে উদাহরণে খেয়াল করেন, এইখানে 250 টাকা আছে, আমি কার্সার নাড়াচাড়া করতেছি যে দেখছেন তো 250। এই 250 যোগফল 2 জায়গায় লেখা আছে, ঠিক আছে না? এই 250 থেকে 187 বাদ গেলে 163 টাকার মতো খরচ হয়ে গেছে। তাহলে মাস শেষে আছে কত? 87 টাকা। দেখছেন তো এই যে 87 ব্যালেন্স সিডি 87 টাকা। এই ব্যালেন্স সিডিটাকে পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করা হয়েছে। এটাকে বলা হবে বিশ্লেষণাত্মক বা সাধারণ খুচরা নগদান বই। অনুরূপ ভাবে এই টাকাটা যদি এই যে 163 টাকা খরচ করছে এটা আবার নগদে নিয়ে আসছো, তখন এটার নাম হয়ে যাবে এই দেখেন অগ্রদত্ত পদ্ধতি। দেখছেন পার্থক্যটা? এইখানে খরচের সমপরিমাণ টাকা পরের মাসের 1 তারিখে আবার নগদে
প্রাপ্তি ঘটবে, হ্যাঁ, তখন এটার নাম হয়ে যাবে অগ্রদত্ত পদ্ধতি। আর যখন তুমি এই খরচের টাকাটা নগদে আনবা না, তখন এটার নাম বিশ্লেষণাত্মক বা সাধারণ খুচরা নগদান বই। পার্থক্য কি কেউ বলতে পারবেন? কি পার্থক্য দুইটার? স্যার ওইখানে খরচগুলা পরবর্তী মাসে ব্যালেন্স বিড হিসেবে দেখানো হলো বা নগদ হিসেবে দেখানো হলো, আর এই সাধারণ খুচরা নগদানে ওটা ব্যালেন্স বিড হিসেবে দেখানো হয়নি। আচ্ছা, বুঝছেন, হয়তো বলাটা ভুল করছেন। এইখানেও ব্যালেন্স বিডি 87, দেখেন এইখানেও ব্যালেন্স বিডি 87। পার্থক্য হলো এইখানে নগদান হিসাব নামে খরচের টাকাটা চলে আসছে নতুন করে, আর এই অঙ্কে খরচের টাকাটা নতুন করে আসে নাই। এই যে দেখেন, হ্যাঁ, অর্থাৎ অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বইয়ের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে সমপরিমাণ টাকা থাকতে হবে। হ্যাঁ, সমপরিমাণ থাকতে হবে। এখানে 250 টাকা শুরুতে ছিল, এই যে দেখেন 250, ঠিক আছে। আর বিশ্লেষণ থেকে 250 থেকে 163 খরচ করছেন, আসছে 87 টাকা। আর অগ্রদত্ত যখন, তখন এই 187 নাই, তখন দেখেন 250 টাকাই আছে, এই দুটা যোগ করে 250 টাকা। হ্যাঁ, একদম ছোট উদাহরণ দিয়া বুঝাই, ছোট উদাহরণ দিয়া। হ্যাঁ, কি শেষ? স্যার শেষের এই একটা লাইন বাদে বাকি সব নিয়ম সেম না দুইটার? সেম। ও, বুঝা গেছে? 10 টাকা জি স্যার, জি। তুমি খুচরা খরচের দায়িত্বে আছো, তোমাকে পেটি ক্যাশিয়ার বলা হবে। প্রধান ক্যাশিয়ারের থেকে তুমি খুচরা খরচের জন্য 10 টাকা পাইছো। 10 টাকা থেকে এই 7টা খাতে 7 টাকা খরচ করে ফেলছো, তাহলে মাস শেষে তোমার খুচরা খরচের উদ্বৃত্ত কত টাকা থাকবে? 3 টাকা। 3 টাকা। এটাকে বলা হবে বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। আর এইটাই অগ্রদত্ত হয়ে যাবে যখন 3 টাকা তো আছেই, এর সাথে আবার নগদান হিসাব নামে 60 টাকা লিখে ফেলবা। ওই যে পরিমাণ খরচ করছো আগের মাসে, ওই পরিমাণ নগদ টাকা নিয়ে আসলেই কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে না? আরো সহজ উদাহরণ দিতেছি। বাবা প্রথম দিন কলেজে আসার জন্য 100 টাকা দিছে। বাবা তোমাকে বলেই দিছে যে প্রতিদিন কলেজের জন্য তুমি 100 টাকা পাবা। কথা শুনতেছো তো? বুঝার চেষ্টা করতেছো কিনা সেটা তোমার দায়িত্ব, শুনতেছো কিনা? প্রতিদিন খরচের জন্য তোমাকে বাবা 100 টাকা দিবে, সিটি কলেজে যাতায়াত, টিফিন খাওয়া 100 টাকা দিবে। প্রথম দিন তোমাকে 100 টাকা দিয়া পাঠাইছে, দিন শেষে তুমিও কলেজ থেকে বাসায় গেছো, বাবাও অফিস থেকে আসছে, আয়সা জিজ্ঞেস করছে তোর খরচ কত, তুমি বলছো 65 টাকা খরচ। তাহলে তখন তোমার পকেটে জমা আছে কত টাকা? 35 টাকা। 35 টাকা। এখন বাবা তোমাকে পরের দিন সকালবেলা 100 টাকা দিবে না 65 টাকা দিবে? 100 টাকা থাকার জন্য 65 টাকা দিবে স্যার। 65 টাকা দিবে। 65, ওই যে 65 টাকা খরচ করছো, ওই 65 টাকা দিলেই, খরচের টাকার সমপরিমাণ টাকা দিলে আবার ব্যালেন্স 100 হয়ে যাবে না? জি স্যার। তাহলে এটা হয়ে যাবে তখন কি? অগ্রদত্ত নিয়ম। খরচের সমপরিমাণ টাকা যখন প্রধান ক্যাশিয়ার থেকে নিয়ে আসা হয়, তখন সেটাকে বলা হয় অগ্রদত্ত পদ্ধতি। আশা করি কিছুটা হলেও বুঝছেন, আর না বুঝলেও ধন্যবাদ। বোর্ডে খুচরা নগদান খুব একটা আসে না। তাহলে দেখেন, এবার আমরা খাতওয়ারি আলোচনা করি। আমরা 7টা খাত লিখছি, 7টা খাত। আরেকবার মিলায় নেন খাতগুলা কি কি। 1 নম্বরে কি লিখছি বলেন তো? মনিহারি। 2 নম্বরে কি লিখছি? ডাকোদার। 3 নম্বরে কি লিখছি বলেন? যাতায়াত। 4 নম্বরে লিখছি কুলি ও বহন খরচ। 5 নম্বরে আপ্যায়ন, যা আছে তাই। আপ্যায়ন। আর 6 নম্বরে লিখছি ছাপা ও বাধাই। 7 নম্বরে এসে লিখছি বিবিধ খরচ। কেউ একজন বারবারই বলতেছিলেন 5 নাম্বারটা বলেন, 5 নাম্বারটা বলেন। 5 নাম্বারটা তো মনিটরে দেওয়াই আছে, তাই না? আমরা 4 পরিবর্তন করছি আর 6-7 পরিবর্তন করছি। 4 পরিবহনের পরিবর্তে লিখছি কুলি ও বহন খরচ। 6 এর বিবিধ খরচের জায়গায় আমরা কি লিখছি বলেন তো? ছাপা ও বাধাই। ঢুকে আর বাইরে। আর 7 নম্বরে এসে লিখছি বিবিধ খরচ। এই পরিবর্তনটুকু আমরা করছি। তো আজকের যে অঙ্কটা আমরা আলোচনা করব, আরে এই ছেলেটারে বলেন তো ফাইজলামি বন্ধ করতে। ওরে বারবার এডমিট করতেছি, ও বের হয়ে আবার ঢুকে, তো ডিস্টার্ব করতেছে। এই দেলোয়ার লাইনে আছে নাকি? দেলোয়ার? আচ্ছা, তোমরা সবাই খুব ভালো ছেলে, আমি হলাম খারাপ মানুষ। খেয়াল করো,
কাগজ ও কার্বন ক্রয় বা কার্বন কাগজ ক্রয় জি, এটা স্যার। কি মনিহারি পোস্ট অফিসে পাওয়া যায় না মনিহারির দোকানে পাওয়া যায়? মনিহারির দোকানে স্যার। এই জন্য এটা মনিহারির মধ্যে যাবে, ঠিক আছে? সায়েন্স থেকে জি, যদি স্যার। কেউ এসে থাকেন, সে যদি আমার কথাগুলো শুনেন, একটু আগাবে কথা, কাজ একটু আগাবে। ডাক যে জিনিসগুলা মনিহারির দোকানে পাওয়া যায় সেটাকে আমরা মনিহারির খাতে লিখবো, যেগুলা ডাকের সাথে, পোস্ট অফিসের সাথে জড়িত, টেলিফোনের সাথে জড়িত, সেগুলা লিখবো ডাক ও তারের মধ্যে। স্যার যেমন কাগজ ক্রয়, এটা মনিহারি দোকানে, স্টেশনারি দোকানে পাওয়া যায়, এই জন্য এটা মনিহারির মধ্যে যাবে। খিদা লাগছে কেন? ডাক আরেকটা ও পরে পরে তার খাই। খরচ, এটা ডাক ও তার শিরোনামের মধ্যেই যাবে। টেলিগ্রাম, এটা নাস্তা দাও। সম্পর্ক কার সাথে এটাও বলতো ডাক ও তো? তারের ভিতরে পোস্ট যাবে অফিসের সাথে না মনিহারির দোকানের সাথে? স্যার, পোস্ট অফিসের সাথে। এই জন্য এটা যাবে ডাক ও তারের মধ্যে। আপ্যায়ন নিজেই একটা শিরোনাম কিনা, কি বলেন? জি আপ্যায়ন স্যার। কয় জি নাম্বার শিরোনামটা জি স্যার। বলেন তো? 5 নাম্বার স্যার। 5 নাম্বার শিরোনাম। এটার মধ্যে যাবে চা নাস্তা খরচ, বিস্কিট ক্রয়, হ্যাঁ, আপ্যায়ন খরচ, এগুলা চা নাস্তা, বিস্কিট ক্রয়, আপ্যায়ন, এগুলা যাবে। তাহলে আপ্যায়ন একটা শিরোনাম। আমরা এই পর্যন্ত কয়টা শিরোনাম পাইছি বলেন তো এই অঙ্কের জন্য? 7টা। ধুর বেটা, এই অঙ্কের ও জন্য সরি স্যার, এই অঙ্কের জন্য 3টা। স্যার এক 3টা। নাম্বার স্যার। হলো এই, 1 নাম্বার হলো এইটা। এটা কি কোন শিরোনাম বলছি বলেন তো? স্যার মনিহারি। মনিহারি। এই দুইটা একসাথে কি শিরোনাম বলছি বলেন তো? ডাক ও তার স্যার। ডাক। ডাক ও তার। আর এটাকে কি শিরোনাম বলছি? আপ্যায়ন খরচকে এইটাই বলছি। আপ্যায়ন স্যার। ঠিক আছে। তাহলে মনিহারি যাবে কোনটায় বলেন তো? 2 তারিখেরটায়। মনিহারি হিসাব। মনিহারি জি। হিসাব, হ্যাঁ। বাস ভাড়া প্রদান, বাস কি মানুষের জন্য না পণ্যের জন্য বলেন তো? স্যার মানুষের জন্য। স্যার মানুষের জন্য। কিসের জন্য? স্যার মানুষের জন্য। এই জন্য এটা যাবে যাতায়াতে। বাস ভাড়া, সিএনজি ভাড়া, ট্যাক্সি ভাড়া, ঠিক আছে, রিক্সা ভাড়া, এগুলা যাবে যাতায়াত। কি কি বলছি? বাস, ট্যাক্সি, সিএনজি, রিক্সা ভাড়া, যেগুলো মানুষের জন্য ব্যবহার হয়। আপনি প্রশ্ন করতেই পারেন যে স্যার বাসে কি পণ্য নেয় না? হ্যাঁ নেয়, কিন্তু বাস শুধু পণ্যের জন্য না, বাস হলো মূলত মানুষের জন্য। এই জন্য বাস ভাড়াটা কোথায় যাবে? যাতায়াতের মধ্যে। যাতায়াতে। ট্রেন ভাড়া, এগুলা যাতায়াতের মধ্যে যাবে, ঠিক আছে? জি স্যার। পিয়নকে বকশিস, এটা যাবে বিবিধ, 7 নাম্বারটা। পিয়নকে বকশিস বিবিধ। তাইলে আগে পাইছিলাম 3টা খাত, বাস ভাড়া পাইলাম একটা খাত, কয়টা খাত হলো? 4টা। 4টা। আর পিয়নকে বকশিস এই বিবিধ, এই 5টা খাত পাইলাম। কর্মচারীকে আপ্যায়ন, উপরে আপ্যায়ন একটা বলছি, ঠিক আছে, আপ্যায়নের মধ্যে যাবে। রিক্সা ভাড়া মানুষের জন্য না পণ্যের জন্য বলেন তো? এই মাত্র স্যার মানুষের জন্য যাতায়াত যাবে। যাতায়াতে যাবে। আর বৈদ্যুতিক বাল্ব ক্রয় বিবিধে। মনিহারিতেও দেখাইতে জি, স্যার। পারবেন, বিবিধে দেখানোটাই ভালো। এবার আমরা দেখি সমাধানে কি করছে, দেখেন, খেয়াল করেন। এই যে বৈদ্যুতিক বাল্ব ক্রয়, দেখেন 18 টাকা। কোন খাতে দেখাইছে দেখেন তো? কোন খাতে বলেন তো? বিবিধ। বিবিধ। স্যার বিবিধ। হ্যাঁ, তাহলে মনিহারি একটা খাত পাইছি, ডাকতার একটা খাত পাইছি, আপ্যায়ন একটা পাইছি, যাতায়াত পাইছি, বিবিধও পাইছি। বলেন তো নাই কোনটা এই অঙ্কে? আমরা যে খাতগুলো লিখছি এর মধ্যে নাই কোনটা? ছাপ্পা ও বাধাই, আরেকটা হলো কুলি ও বহন খরচ। রাইট স্যার। চাপাও বাধাই নাই, কুলিও বহন খরচ নাই। কুলি বহন খরচ কখন হইতো? যদি ঠেলা গাড়ি ভাড়া থাকতো, ভ্যান ভাড়া থাকতো, হ্যাঁ, কুলির মজুরি থাকতো, তাইলে ওইটা যাইতো। আর ছাপা খরচ, প্রিন্টিং, প্যাকেজিং, ফটোকপি, এগুলা যদি থাকতো তাইলে যাইতো ছাপা ও বাধাইয়ের মধ্যে। বুঝে আসছে? জি স্যার। স্যার রেকর্ড হইতেছে তো ক্লাস? হ্যাঁ স্যার জি, হচ্ছে। স্যার। আচ্ছা, ঘটনা কি 38 মিনিট হয়ে গেছে, আর আছে তো ক্লাস তাহলে 2 মিনিট। তাহলে বলেন কোন খাতটা বুঝেন নাই? যে এটা বুঝেন নাই সেটা আমরা আলোচনা করি। সবগুলাই তো আমরা আলোচনা করছি, তারপরেও কোনোটা যদি বুঝতে সমস্যা হয় এখনই বলো। সম্ভবত 2 মিনিট আছে ক্লাস। আর অগ্রদত্ত আর বিশ্লেষণাত্মকের পার্থক্যটা কি বুঝাইতে পারছি আমি? অনেকগুলা উদাহরণ স্যার। দিছি। তোমার কলেজের খরচের উদাহরণ দিছি, হ্যাঁ। বলেন বলেন জি বলেন, স্যার। কোন জিনিসটা বুঝেন না যে কেন এটা এই খাতে আসলো বুঝলাম না? স্যার বৈদ্যুতিক বাল্ব হিসাবটা যদি আমি মনিহারিতে দেই তাহলে কোনো সমস্যা হবে? না দেয়াটা ভালো। ইনফ্যাক্ট
মনিহারির যে জিনিসগুলো সেগুলো হলো কাগজ ক্রয়, কলম ক্রয়, পেন্সিল ক্রয়, ইরেজার ক্রয়, স্টেপলার ক্রয়, পিন ক্রয়, এই জাতীয় জিনিসগুলা। বাল্ব গুলা আসলে মনিহারির দোকানে বিক্রি হওয়ার কথা না, যদিও আমাদের দেশে পাড়া মহল্লার দোকানে বাল্ব পাওয়া যায়। এই জন্য বৈদ্যুতিক বাল্ব ক্রয় এটাকে বিবিধে দেখানোটাই উত্তম। হ্যাঁ, এটা মনিহারির আইটেম না, স্টেশনারির আইটেম না, এটা ইলেকট্রিক দোকানে থাকা উচিত না? বাল্বটা কি জি বলে? স্যার। এই জন্য এটাকে জি। মনিহারিতে না দেখাইয়া বিবিধ দেখানোটাই উত্তম। ভিক্ষা দেয়া হলো, হ্যাঁ, পিয়নকে বকশিস দেয়া হলো, হ্যাঁ, খবরের কাগজ ক্রয় করা হলো, এগুলা বিবিধে যাবে। কে যেন খুব আওয়াজ করতেছেন, না করাটা ভালো। আর কোনটা সমস্যা আছে বলেন? আর ব্যালেন্স নির্ণয় কেমনে করছে খেয়াল করে দেখেন। এই খরচগুলো আগে প্রাপ্তিটা যোগ করছি, যে প্রাপ্তি এটা ডেবিট, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট আছে, খেয়াল করে দেখেন। এই যে ডেবিট, হ্যাঁ, প্রাপ্ত টাকার উপরে ডেবিট, আর ক্রেডিটটা লিখবো খুচরা খরচের শেষ ঘরটার উপর। হ্যাঁ, খুচরা নগদান বোর্ডে খুব বেশি আসে নাই, একবার সম্ভবত আসছে, তো এটার উপর গুরুত্ব কম দিয়া আপনারা 3 গণনা নগদান বইতে বেশি গুরুত্ব দেন, ওটাই শেখার জিনিস। তাহলে কি দাঁড়াইলো? আমরা প্রাপ্ত টাকাটা আগে যোগ করছি, যোগফলটা বরাবর করে আইনা ক্রেডিটে বসাইছি, তার থেকে এবারে এগুলা বিয়োগ করছি, এই 20, 15, 15, 10, 20, 15, 10, 25, 15, 18 এই পর্যন্ত বিয়োগ করছি, করে মাস শেষে যে টাকাটা আছে এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। আশা করি আপনারা 9, 10-এ শিখে আসছেন ব্যালেন্স সিডি কি। হ্যাঁ, খতিয়ানের যে ব্যালেন্স সিডি নির্ণয় করেন এটা সেই ব্যালেন্স সিডি। সেই ব্যালেন্স সিডিটাকে আবার পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করে দিতে হয়। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এই দেলোয়ার তো আমারে পাগল করে ফেলতেছে, দি ও বারবার কেন ঢুকতেছে আর বের হইতেছে। দেলোয়ার, নেটওয়ার্কের this is প্রবলেম হতে পারে। entered the হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। করে তো তোমরা এতগুলো স্টুডেন্ট, প্রায় 40 জন স্টুডেন্ট আছো, কারণ ডিস্টার্ব করে না। কতজন আজকে পার্টিসিপেন্ট ক্লাসে? 24 জন। 34 আছে, এখন কিছু তো বের হয়ে গেছে গা। হ্যাঁ, আচ্ছা বলেন ব্যাপার কি? 40 মিনিটের ক্লাস 41 মিনিট হয়ে গেছে, ক্লাস দিয়ে শেষ হয় না, ওর নাকি? শুরু হয়েছিল কিছু পুরো 12টা বাজে না, 12টা 1-2 শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, হইতে পারে, কিন্তু অন্যদিন তো 10 মিনিটের একটা ইয়া দেয়, হ্যাঁ, টাইম রানিং, ওয়ার্নিং। হ্যাঁ, ওয়ার্নিং দেয়। আজকে তো দিচ্ছে না এটা, তার মানে কি আমি কন্টিনিউয়াস নিতেই থাকবো নাকি? হয় কি এটা বন্ধ করার সিস্টেম কি ক্লাস? স্যার লিভ দিলে বন্ধ হয়ে যাবে। লিভ মিটিং কই? লিভ হ্যাঁ, স্যার। কোথাও দেখি না, লেখা নাই তো। হ্যাঁ, এ তো আরেক, স্যার এটা নিচে সাইডে থাকে। নিচের সাইডে কোনো কিচ্ছু নাই বেটা, তাড়াতাড়ি কেমনে বাইরে দিতে হয় মিটিং থেকে। আচ্ছা, বুঝছেন তো যা বুঝাইছি? জি স্যার। জি স্যার। বুঝা কার দায়িত্ব বলেন? স্যার আমাদের। আসতে বলেন কেন? আমাদের। স্যার আমাদের। বুঝানোর দায়িত্ব কার? স্যার আপনার। স্যার আপনার। কোনো ফাঁকি দিছি? না স্যার। না স্যার। ফেরেশতারা লেখছে, আল্লাহ তাআলা শুনছে, আমি কোনো ফাঁকি দেই নাই, আমি বুঝাইছি, তোমরা বুঝো নাই, এটা আমার জন্য দুঃখের। সবচেয়ে ভালো লাগে তোমাদেরকে কিছু জিজ্ঞেস করলে তোমরা বলো না, এটা হলো তোমাদের সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, তোমরা অত্যন্ত ভালো মানুষ, যা জিজ্ঞেস করি কিছু বলো না, অত্যন্ত ভালো তোমরা। ঠিক আছে, তো আজকের জন্য বিদায়। এখন যেমনি হোক আমি ক্লাসে বাইরে, কেমনে বাইরে সেটাই তো বুঝতেছি না, কি বিপদে পড়লাম রে বাবা। হ্যাঁ, তোমরা অফ করতে পারবে নাকি আমারটা? না সিস্টেম নাই? না স্যার। যন্ত্রণা। স্টপ। স্যার জুম অ্যাপে গিয়ে লিভ দিলেও হবে। কোথায় যায়া? স্যার জুম অ্যাপে গিয়ে লিভ দিতে হবে। পুরাটা বলো। জুম অ্যাপে গিয়ে। অ্যাপ এটা কোন জায়গায় আছে? জুম অ্যাপ তো পাই না খুঁজে। জায়েদ, জায়েদ, ক্লাস তো বন্ধ করতে পারি না রে বেটা, তাড়াতাড়ি আয়। আল্লাহ তুমি মাফ করো, এই পদ্ধতিতে কবে শেষ হইব?
লিভ মিটিং এটাই পাই না, মারছে আমারে। স্যার উপরে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, ওটা আগে কাটেন। উপরে ক্রস চিহ্ন কি একটা ছাতা ডান পাশে আবার উপরে। উপরে উঠে আর নামে, স্যার এটাকে ডান পাশে, স্যার ডান পাশে উপরে। ডান পাশে উপরে তো কোনো ক্রস চিহ্ন দেখি না, এইখানে একটা না, একেবারে ডান পাশে উপরে কোনায়। শিওর ইউ ওয়ান্ট স্যার টু স্যার এখানে লিভ দেন, লিভ। হ্যাঁ, এখানে স্যার লিভ দিয়ে দেন। কই লিভ দিলাম, গেল না তো, গেছে না? তোমরা এখনো লাইনে না, আছো? ডকুমেন্ট অন স্যার করা, এখনো লাইনে আছে। এটা তো বের হইতে হবে আগে। বের আপনি স্যার ক্রস চিহ্নটা স্যার দেন কোনার ভিতরে স্যার, ডান পাশে উপরে এখানে কোনায়, স্যার, একবারে ডান পাশে, একবারে ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে ডান পাশে কোনায় কোনায়, উপরে কোনায়, উপরে কোনায় তো এখানে তো কোনো কিছু নাই। ওই যে স্যার হ্যাঁ, স্যার উপরে ওই স্যার। একটু উপরে, একটু উপরে, একটু একটু উপরে, উপরে, একটু ডানে। উপরে। হ্যাঁ জায়েদ, ডানে। আরে এই মিটিং তো ওভার হয়ে গেছে, শেষ হয় না কেন? বাইরে মুখ বলতে পারতেছি না তো। ওই স্যার বের হয়ে গেছে।